দেশকে সুন্দরভাবে গড়ে তুলতে শিশু কিশোরদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সন্ধ্যায় রাজধানীর আর্মি স্টেডিয়ামে নতুন করে স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে তিনি বলেন, আজকের শিশু কিশোররা নিজেদের গড়ে তুলতে পারলে আগামীর বাংলাদেশ গড়ে উঠবে। এ সময় আহ্বান জানান প্রাণ প্রকৃতির যত্ন নেয়া ও প্রতি বছর একটি করে গাছ লাগানোর। শিক্ষার্থীদের পড়ালেখায় সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। মোহাম্মদ হোসেনের প্রতিবেদন। রাজধানীর আর্মি স্টেডিয়ামের সোমবারের বিকেল, গ্যালারি জুড়ে খোদে ফুটবল ভক্তদের উপচে পড়া ভিড়, করতালি আর উচ্ছ্বাসে মুখর পুরো স্টেডিয়াম। গেল 2 মে সিলেট জেলা স্টেডিয়াম থেকে শুরু হওয়া নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর সমাপনী অনুষ্ঠানে বিকেল 4টায় আর্মি স্টেডিয়ামে পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্টেডিয়ামে প্রবেশের পর পায়ে হেঁটে পুরো ভেন্যু ঘুরে শিশু কিশোরদের শুভেচ্ছা ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। তাকে এক নজর দেখতে গ্যালারি থেকে হাত নাড়ে শিশুরা। উচ্ছ্বাস আর করতালিতে স্বাগত জানানো হয় সরকার প্রধানকে। পরে মাঠের পাশে বসে বালিকা বিভাগের ফুটবল ফাইনালের দ্বিতীয়ার্ধ উপভোগ করেন প্রধানমন্ত্রী। সিলেট থেকে শুরু হয়ে ঢাকায় পর্দা নামলো দেশের শিশু কিশোরদের সবথেকে বড় ক্রীড়া উৎসব নতুন কুড়ি স্পোর্টসের। আয়োজকরা বলছেন, প্রশিক্ষণ পরিচর্যার মধ্য দিয়ে এই মঞ্চ থেকে তৈরি হবে নামকরা সব খেলোয়াড়। এরপর বালক বালিকাদের 100 মিটার স্প্রিন্টের ফাইনাল খেলা দেখেন তিনি। উপভোগ করেন নতুন কুড়ি স্পোর্টস 2025-26-এর প্রামাণ্যচিত্র এবং টিম সঙ্গের সঙ্গে শিশু শিল্পীদের নৃত্য পরিবেশনা। বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশকে সঠিকভাবে গড়ে তুলতে কাজ করছে তার সরকার। আমরা এই যে দেশকে সঠিকভাবে গড়ে তোলার কাজ করছি, এই কাজটি আমরা তখনই করতে পারবো যখন এই যে তোমরা যারা গ্যালারিতে বসে আছো, আমার হাতের বাম পাশে তোমরা যারা খেলোয়াড়রা বসে আছো, যারা পুরস্কার পেয়েছো প্রায় 350 খেলোয়াড়, তোমরা যদি আগামী দিনে নিজেদেরকে গড়ে তুলতে পারো সঠিকভাবে, তাহলেই আমরা বাংলাদেশকে ভবিষ্যতে গড়ে তুলতে পারবো। কারণ প্রাণ প্রকৃতির প্রতি যত্ন নেওয়ার তাগিদ দিয়ে আহ্বান জানান প্রতি বছর সবাইকে একটি করে গাছ লাগানোর। তোমাদের হেল্প চাই আমার, সেই হেল্পটি হচ্ছে প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। ম্যান অফ দ্য টুর্নামেন্ট। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোহাম্মদ হুসাইন, 71, ঢাকা। শুধুমাত্র ছাত্রদল করার অপরাধে কেউ জুলাই যোদ্ধার স্বীকৃতি পাবে না। অভ্যুত্থানের পর এমনটা হয়তো কেউ বিশ্বাস করতে চাইবে না, তবে আজিজুরের ভাগ্যে তেমনটাই ঘটেছে। জুলাই আন্দোলনে ছিলেন সামনের সারিতে, কপালে লেগেছিল গুলি। ভাগ্যের জোরে এখনও তিনি বেঁচে আছেন। লেখাপড়ার খরচ জোগাতে তার সম্বল এখন একটি সিএনজি অটোরিকশা। আজিজুরের জীবন যুদ্ধের গল্প জানাচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ, ছবি তুলেছেন আব্দুর রশিদ। 2024 সালের 4 আগস্ট অর্থাৎ 35 জুলাই, আন্দোলনে উত্তাল রাজপথ, চারপাশে গোলাগুলি। এমন যুদ্ধ পরিস্থিতির মাঝেই মিরপুর 10 নম্বর দখলে নিতে 2 অকুতভয় যুবক জাতীয় পতাকা হাতে ওঠেন ফুট ওভার ব্রিজের ছাদে। মুহূর্তেই ভাইরাল হয় সেই ছবি। কিন্তু এর পরের গল্পটা খুবই করুণ। উত্তাল দিনে জাতীয় পতাকা তুলে আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়া হাতগুলোতে এখন সিএনজির হ্যান্ডেল। জীবন যুদ্ধের এক অন্যরকম লড়াই। দিনরাত সিএনজি নিয়ে ছুটে চলা আজিজুর রাজধানীর বাংলা কলেজের 2য় বর্ষের শিক্ষার্থী, করেন ছাত্র দলের রাজনীতি। জুলাই আন্দোলনে মিরপুর 10 নম্বরে তিনি প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সেই আজিজুর শেখ কেন এখন সিএনজি চালক? এই 6 মাস হয়েছে সিএনজির সাথে যুক্ত আছি। এইখান থেকে যেটা আসে আমার পড়াশোনা প্লাস আমার ঢাকার শহরে থাকা, আমার ফ্যামিলিকে যতটুকু পারি হেল্প করার চেষ্টা, আমার সব কিছু মিলে হইতেছে। এখন আমরা তো জুলাই ব্যবসায়ী না যে জুলাই বিক্রি করে খাবো। জুলাইয়ের পরবর্তীতে কিন্তু অনেকে বড়লোক হয়ে গেছে, কোটিপতি, গাড়ি বাড়ি, অনেক কিছুর মালিক হয়ে গেছে। কিন্তু আমরা যদি চাইতাম আমরা হইতে পারতাম, কিন্তু ওইটা আমাদের মাথায় ছিল না। আন্দোলন চলাকালে 18 জুলাই কপালে গুলিবিদ্ধ হয়েছিলেন আজিজুর। ছোট বড় মিলিয়ে শরীর থেকে বের হয়েছে 36টি স্প্লিন্টার। এত আত্মত্যাগের পরেও জুলাই যোদ্ধার তালিকায় নাম ওঠেনি আজিজুরের। জুলাই ফাউন্ডেশন থেকে কোনো সুযোগ সুবিধা পায় না। ইভেন আমি যখন জানতে পারি যে এইভাবে নাকি জুলাইদের গ্যাজেট করাবে, কাগজপাতি জমা দেওয়া, তো তখন আমি কাগজ দিই। 3 মাস পর আমার ফোনে একটা কল আসে
যে আপনি কি মোহাম্মদ আজিজ শেখ বলছেন? পরে বললাম, পরে আমাকে বলতেছে যে আপনার কি কোনো রাজনীতির সাথে জড়িত নাকি। এখন আমি বিগত বছর ধরে যেহেতু স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে আসছি, কখনো আমি ভয় পাই নাই বা কাউকে আমি আমার পরিচয় দিতে লজ্জাবোধ করি নাই। তো আমি এখানে আমার পদবি ছিল বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দলের আহ্বায়ক সদস্য, সরকারি বাংলা কলেজ শাখার, এটা আমি পরিচয় দিই। তো বলে আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে পরে কল দেওয়া হবে। ওই যে কল কাটছে আর ওইখানে স্টপ, আর কোনোদিন যোগাযোগ হয় নাই। গুলিবিদ্ধ হওয়ার পর যে পতাকা আজিজুরের মাথায় বেঁধে দেওয়া হয়েছিল, সেই পতাকাটি 4 আগস্ট মিরপুর 10 নম্বরে উড়িয়েছিলেন। পতাকাটিতে এখনো রক্তের দাগ ও গন্ধ রয়েছে। পতাকাটা পাওয়া হলো ওই যে যখন আমার গুলি লাগে, যখন আমার প্রচুর ব্লিডিং হইতেছিল, একটা ভাই আমার মাথায় এটা বেঁধে দেয় যাতে ব্লিডিংটা অফ হয়। হ্যাঁ, তো ওইখান থেকে আমি পতাকাটা রেখে দিই এবং 19 তারিখে আমি মানে যে কয়দিন আমি আন্দোলনে বেরোইতাম, প্রতিদিন আমার পতাকাটা নিয়ে মেয়ের সাথে করে। আমার শুধু একটাই চাওয়া যে আমার এই জুলাইয়ের যে পতাকাটি, নিজের শরীরে রক্তমাখা পতাকা, এই পতাকাটা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার হাতে আমি তুলে দিতে চাই। আমার এই একটাই চাওয়া, এর বাইরে আমার কোনো তার কাছে চাওয়া আশাপূর্ণ কিছুই নেই। যাদের রক্তের বিনিময়ে এই গণঅভ্যুত্থান, তারাই স্বীকৃতি পাচ্ছেন না। হাজারো এমন যোদ্ধার স্বীকৃতির বিষয়ে সরকার কি ভাবছে, সে বিষয়ে প্রশ্ন ছিল প্রতিমন্ত্রীর কাছে। শুধু এই ছেলেটি নয়, আমরা দেশব্যাপী অনেক অভিযোগ এরকম পেয়েছি যে তৎকালীন সময়ে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকার কারণে, অর্থাৎ বিএনপি এবং ছাত্রদল অথবা যুবদল অথবা আমাদের বিএনপি ঘরানার রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা থাকার কারণে তাদেরকে সঠিকভাবে মূল্যায়ন করা হয় নাই। যারা আহত হওয়া সত্ত্বেও তাদেরকে জুলাই যোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয় নাই। তো এই জিনিসটা খুবই অন্যায় একটি কাজ করেছে বিগত দিনে যারা এতে ছিল। আমরা এই জিনিসটি কারেকশন করার জন্যই কিন্তু এখন উদ্যোগ নিয়েছি। শুধু তাই না, ভুয়া জুলাই শহীদ বা যোদ্ধাদের বিষয়েও তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী। গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই অভিযোগগুলো তদন্ত করে দেখা হচ্ছে এবং যারা ভুয়া বলে প্রমাণিত হবেন তাদেরকে অবশ্যই এই তালিকা থেকে বাদ দেওয়া হবে। আশিক মাহমুদ, ৭১, ঢাকা। ২৪-এর গণঅভ্যুত্থানের 2 বছর পেরিয়ে গেলেও ন্যায় বিচার নিয়ে উদ্বেগ ফেনীর জুলাই শহীদ পরিবার ও আহতদের। পরিবারের অভিযোগ, মামলা হয়েছে কিন্তু বিচার শেষ হয়নি। অনেক অভিযুক্ত এখনও ধরা পড়েনি। নুরুজ্জামান সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। দেয়ালে ঝোলানো ছবির মানুষটি আর কখনো ফিরে আসবেন না। তবুও প্রতিদিন সন্তানের ছবির দিকে তাকিয়ে কাটে বাবা মার সময়। শহীদ পরিবারের লোকজন জানান, 2 বছর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে রাজপথে নেমেছিল শত শত তরুণ। 2024 সালের 4 আগস্ট ফেনীর মহিপাল পরিণত হয় রণক্ষেত্রে। এ সময় প্রাণ হারান 7 জন ছাত্র জনতা, আহত হন 4 শতাধিক। আজকে 2 বছর তারপর আল্লাহ আমাদেরকে অনেক ধৈর্য দিছে। ধৈর্য না দিলে এই পর্যন্ত আমরা দাঁড়াইতে পারতাম না। একটা মশার কামড় খেলে কিরকম যন্ত্রণা হয়, আর আমার ছেলের 4টা বুলেট বুকের ভিতরে পড়ছে। শুধু নিহতের পরিবারই নয়, আন্দোলনে আহতদের অনেকেই এখনো স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি। কারো কারো শরীরে রয়ে গেছে গুলির চিহ্ন। আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীরা বলছেন, শহীদদের প্রতি প্রকৃত সম্মান দেখানো হবে তখনই যখন হত্যাকাণ্ডে জড়িত প্রত্যেককে বিচারের মুখোমুখি করা যাবে। যে অস্ত্রগুলো ব্যবহার হয়েছে, আদৌ কোনো অস্ত্র উদ্ধার হয় নাই ফেনী থেকে। আমরা যদি কাঙ্ক্ষিত বাংলাদেশ পেতে চাই, সেই ক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়ন করা অত্যাবশ্যক। যারা আহত হয়েছে এবং যারা এই পথে শহীদ হয়েছে, তাদের মূলত দাবি ছিল সঠিক ন্যায় বিচার। তারা সেই ন্যায় বিচারই পাচ্ছে না। এদিকে বাদীপক্ষের আইনজীবীরা বলেন, বিচার প্রক্রিয়া চললেও তা দ্রুত ও কার্যকরভাবে শেষ হওয়া দরকার, যাতে কোনো শহীদ পরিবার ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়। মানুষের ভোটাধিকার আদায়ের জন্য শহীদ হয়েছেন সেই সকল শহীদ পরিবার যাতে ন্যায় বিচার, অতি দ্রুত ন্যায় বিচার পায় এবং ন্যায় বিচার থেকে বঞ্চিত না হয়, সরকার সে ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেবেন বলে আমরা আশা করছি। অন্যদিকে পুলিশ বলছে, গণ অভ্যুত্থান ঘিরে দায়ের হওয়া হত্যা ও সহিংসতার মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম এগিয়ে চলছে। অভিযোগপত্রে প্রকৃত অপরাধীদের নাম অন্তর্ভুক্ত করতে গুরুত্ব দেয়া হয়েছে। 2500 মতো লোককে আসামি করা আছে এই সব মামলায়। 1200 মতো লোক গ্রেপ্তার হয়েছে এবং প্রত্যেকটা মামলা সর্বোচ্চভাবে যারা জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় আনার জন্যে তাদেরকে অভিযোগপত্রে, যারা দোষী ছিল তাদেরকে
অভিযোগপত্রে আনা হচ্ছে। ফেনীর মহিপাল হত্যাকাণ্ড ঘিরে দায়ের হয়েছে 7টি হত্যা ও 15টি আহতের মামলা। এসব মামলায় প্রায় 2000 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে 1200। নূর তাজমিন নীর, 71। আজ বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব আষাঢ়ী পূর্ণিমা। আজ থেকে বৌদ্ধ ভিক্ষুরা 3 মাস বর্ষাবাস পালন করবেন। শুধু বৌদ্ধ ভিক্ষুরা নয়, বৌদ্ধ ধর্মাবলম্বী সব নারী পুরুষ 3 মাস আত্মশুদ্ধির জন্য ধ্যান সাধনা ও আত্মসংযম পালন করবেন। এ সময় তারা নিজস্ব বৌদ্ধ বিহারের বাইরে অন্য কোনো বিহারে রাত্রি যাপন থেকে বিরত থাকবেন। এরপর শুরু হবে 1 মাস ব্যাপী দানোত্তম কঠিন চিবরদান। এই উপলক্ষে আজ বিভিন্ন বৌদ্ধ বিহারে সকাল থেকে রয়েছে পঞ্চশীল গ্রহণ, বৌদ্ধ মূর্তিদান, শঙ্খদান, অষ্ট পরীক্ষার দান, বর্ষাবাসের চিবরদান, বৌদ্ধ ভিক্ষুদের পিণ্ডদান সহ দেশ ও জাতির মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা। রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্যাস সংকট এখনও চরমে। যানবাহন চালকরা কোথাও কোথাও গ্যাস পেলেও কিছু কিছু স্টেশনে একেবারেই নেই। কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে তাও জানেন না তারা। এতে প্রভাব পড়েছে চালকদের আয় রোজগার থেকে শুরু করে সবখানেই। এদিকে সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবিতে আবারও আলটিমেটাম দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা। মোহামিনুল খান অপুর রিপোর্ট। ঢাকার সিএনজি স্টেশনগুলোতে যানবাহনের এই দীর্ঘ লাইনেও ভোগান্তির চিত্র স্পষ্ট। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা চালকদের, তারপরও মিলছে না কাঙ্ক্ষিত গ্যাস। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। এটি রাজধানীর তেজগাঁও সিএনজি ফিলিং স্টেশন। সকাল 7টা থেকেই গ্যাস নেই, তবুও 6 ঘন্টার বেশি সময় ধরে অপেক্ষা চালকদের। ভোর 5টার থেকে দাঁড়ায় রয়েছি, সিরিয়ালে দাঁড়ায় রয়েছি, আস্তে 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 এই পর্যন্ত গ্যাস পাম্প বন্ধ, একবার টোটালি গ্যাস নেই। আমি গাড়ি 6টার দিকে লাইন দিচ্ছি, আজ এখন বাজে কটা, প্রায় 12টা। 6 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত গ্যাস তো পাইলাম না। কখন গ্যাস আসবে সেটা তো ওনারা বলতে পারে না, আসলে পরে মেশিন স্টার্ট হবে। আবার দীর্ঘ সময় লাইনে থেকে গ্যাস পাচ্ছেন মাত্র 29 টাকার, যা দিয়ে 1 ঘন্টা চালাতে পারবেন। ফলে এমন সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। 29 টাকা ঘন্টা খানেক চলা যাবে, আর পরে আবার 1.5-2 ঘন্টা লাইনে দাঁড়াইতে হবে। মাহাজনে তো আমার করতে 1 টাকাও কম দেয় না, যা জমা তাই নেয়। কিন্তু আমরা তো মাহাজনে জমা দিয়া আর এই গ্যাসের সিরিয়াল ধরি আমরা 1 টাকাও ঘরে নিতে পারি না। আমরা দৈনিক ইনকাম যা করি তা দিয়ে আমাদের ফ্যামিলি বা সংসার নিয়ে চলতে পারি, কিন্তু এখন যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে আমাদের কাছে চলা অনেক কঠিন হয়ে যাচ্ছে। খালি পকেটে আই আবার খালি পকেটে বাসায় যাই হাতে মনে করেন যে আমাদের ফ্যামিলি যে নিয়ে চলার মতো পাবো এই 1 সপ্তাহ ধরে নাই। সিএনজি স্টেশনের কর্মকর্তারা বলছেন সরবরাহ স্বাভাবিক না থাকায় গ্যাস দিতে পারছেন না তারা। সকাল 7:25 থেকে নাই, মানে লো হওয়া শুরু করছে। এটা 8টা পর্যন্ত যে একেবারে আর ছিল না। যে পরিমাণ গ্যাসটা তাদের সিলিন্ডারে যাওয়ার কথা, ওইটার 4 ভাগের 1 ভাগ চলে আসে। কারণ আমাদের ফ্লোটাও কম, চাপটাও কম, ওদেরও চাপটাও কম। সম্ভবত দামটা বাড়ায় দিলেই সরকার মনে হয় চাপটা ঠিক করে দিতে পারে। এদিকে বেশ কিছুদিন ধরেই সিএনজি বিক্রিতে কমিশন বৃদ্ধির দাবি করেছে পাম্প মালিকরা। এ নিয়ে 30 জুলাই পাম্প বন্ধের কর্মসূচিও দেয় তারা। তবে এবার তা স্থগিত করে নতুন করে আলটিমেটাম দিয়েছে সিএনজি স্টেশন মালিকরা। যদি সমস্যার সমাধানসমূহ যথাযথভাবে সমাধান না হয়, তবে আমরা আগামী মাসের 23শে আগস্ট তারিখ থেকে আমরা সারা দেশের সমস্ত স্টেশনগুলি বন্ধ রাখবো। স্টেশনগুলোতে 15 PSI চাপে গ্যাস সরবরাহের কথা থাকলেও বাস্তবে মাত্র 2 PSI মিলছে বলে অভিযোগও করেন তারা। মোহামিনুল খান অপু, 71, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথে।